Welcome to our brand new video. গত ক্লাসে আমরা ম্যাট্রিক্স কী সেটা জেনেছি। আজকে আমরা ম্যাট্রিক্সের প্রকাশ করব, কীভাবে ম্যাট্রিক্সটাকে প্রকাশ করতে হয় সেটা জানতে পারবো এবং ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানতে পারবো। এখানে সবগুলো প্রকারভেদ আমি আলোচনা করিনি, গুরুত্বপূর্ণ কতগুলো প্রকারভেদ আলোচনা করেছি, যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ম্যাট্রিক্সের প্রকাশ করতে গেলে আমি এখানে তুলে ধরছি এভাবে যে এ ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে এ ছোটো হাতের এ আইজি। এই আইজিকে সাধারণত আমরা সাবস্ক্রিপ্ট বলি। আই এবং যে দুইটা আছে বিধায় এটাকে ডাবল সাবস্ক্রিপ্ট বলা হবে। আই এর মান সবসময় নির্দেশ করবে 1 2 3 ডট ডট এম পর্যন্ত, অর্থাৎ আই এর মানগুলো সারি নির্দেশ করবে। আর যে সাবস্ক্রিপ্ট 1 2 3 4 ডট ডট এন অর্থাৎ এইগুলো সংখ্যাকে নির্দেশ করবে এবং এটা কলাম নির্দেশ করবে। এই দুই সাবস্ক্রিপ্টের দুইটা জিনিস নির্দেশ করার দায়িত্ব। আই সারি নির্দেশ করবে আর যে কলাম নির্দেশ করবে। এখন দেখো, আমি যদি প্রথম ভুক্তিটার কথা বলি, প্রথম ভুক্তিতে দেওয়া আছে A11, অর্থাৎ প্রথম ওয়ানটা সারি হচ্ছে, এটা প্রথম সারিতে আছে, আর দ্বিতীয় যে ওয়ানটা আছে এটা আসলে প্রথম কলামে আছে। এভাবে আমরা প্রত্যেকটাকে যে প্রকাশ করছি, এই ক্ষেত্রে এটা প্রথম সারি, প্রথম সারির প্রত্যেকটার প্রথমে আছে A1, এখানেও A1 A1 A1, অর্থাৎ এটা সারি প্রথম। আবার এই দিকে যদি প্রকাশ করি, পরবর্তীতে দিয়েছি এটাতেও 1 1 1, অর্থাৎ এটা কলাম হচ্ছে 1। এভাবে আমরা সম্পূর্ণ আয়তাকার ম্যাট্রিক্সটাকে প্রকাশ করার পর এখানে আবার নিচে দিয়েছি এম ক্রস এন। এই এম ক্রস এন দিয়ে যে জিনিসটাকে প্রকাশ করা হয় সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সটি কত আকারের বা কত ক্রমের ম্যাট্রিক্স, এটাকে প্রকাশ করার জন্য আমরা এম ক্রস এন দিয়েছি। যদি কোনো ম্যাট্রিক্সের সারি সংখ্যা এম সংখ্যক হয় এবং কলাম সংখ্যা এন সংখ্যক হয়, তাহলে ওই ম্যাট্রিক্সের আকারটা হবে এম ক্রস এন আকারের। এরপর আমরা দেখি ম্যাট্রিক্সের প্রকারভেদ। এখানে আমরাও দেখতে পাচ্ছি যে একটা আয়তাকার ম্যাট্রিক্স নিয়েছি। আয়তাকার ম্যাট্রিক্সের একটা কন্ডিশন বা শর্ত হচ্ছে যে এম নট ইকুয়াল টু এন। যেমন এখানে আমি দিয়েছি, যদি এম নট ইকুয়াল টু এম মানে এটা হচ্ছে এম এর মান আর এটা হচ্ছে এন এর মান, তাহলে এম নট ইকুয়াল টু এন মানে এটা হচ্ছে 3 আর 4, অর্থাৎ এই দুটি সমান নয়। যখন সমান নয় তখন এখানে দেখা যাচ্ছে যে আমার এম অর্থাৎ সারির সংখ্যা হচ্ছে 3টি আর কলামের সংখ্যা হচ্ছে 4টি, তাহলে এটি একটি আয়তাকার ম্যাট্রিক্স। এই ক্ষেত্রেও আমরা এটাকে 3x4 আকারের ম্যাট্রিক্স বলতে পারি, বা এত 3x4 ক্রমের ম্যাট্রিক্স বলতে পারি। এবার আমরা সারি ম্যাট্রিক্স সম্পর্কে জানব। সারি ম্যাট্রিক্স যেটা শুধু সারি বরাবর অনেকগুলো মান আছে, তা সারি বরাবর যখন আসে তখন কিন্তু একটা সারি, কিন্তু কলাম অনেকগুলো, 1 2 3 4টা কলাম, 1 গুণন 4। তার মানে এখানে সত্যটা আছে 1 গুণন এন, অর্থাৎ এন এর মান অসংখ্য হতে পারে বা এন এর মান বিভিন্ন হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 2 হতে পারে, কিন্তু সারির মানটা এম এর মানটা সবসময় 1 হবে, তাহলে এটা সারি ম্যাট্রিক্স হবে। শুধু একটা সারি বরাবর উপাদানগুলো, যার কারণে কলাম অসংখ্য হবে কিন্তু সারি হবে একটি। কলাম ম্যাট্রিক্স এর বিপরীত, এম এর মান যে কোনো কিছু হতে পারে কিন্তু এন এর মান নির্দিষ্টভাবে 1 হবে, অর্থাৎ একটি কলাম আর সারি হবে অসংখ্য হতে পারে। এখানে 3টি সারি আমরা দিয়েছি এবং এই ম্যাট্রিক্সটাকে 3x1 আকারের ম্যাট্রিক্স বা 3x1 ক্রমের ম্যাট্রিক্স বলা যায়। এরপর আমরা আসবো বর্গ ম্যাট্রিক্স। বর্গ ম্যাট্রিক্সের শর্ত দিয়েছি যে এম ইকুয়াল টু এন, অর্থাৎ সারির সংখ্যা এবং কলামের সংখ্যা দুটি সমান হবে। যেমন এ ম্যাট্রিক্স হিসেবে আমি এখানে যে উপাদানগুলো দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9, যে কোনো উপাদানই দিই না কেন, কিন্তু এই ক্ষেত্রে আমার সারি 3টা আবার কলামও 3টা, তাই এটাকে 3x3 আকারের ম্যাট্রিক্স বলা যায়। এবং একই সাথে এটি একটি বর্গ ম্যাট্রিক্স, কারণ যেহেতু এটা বর্গাকার বলা যায় যে এই দিকে দৈর্ঘ্য আর এই দিকে দৈর্ঘ্য সমান, অর্থাৎ এম আর এন এর মান সমান, তাই এটা বর্গাকার ম্যাট্রিক্স। এবার বর্গাকার ম্যাট্রিক্সের পর আমরা যে ম্যাট্রিক্সগুলো পড়ব সেই ম্যাট্রিক্সগুলোর জন্য আমাদের মুখ্য কর্ণ জানার প্রয়োজন হবে। আমরা সাধারণত জানি যে বর্গের কর্ণ কয়টা, যে কোনো একটা বর্গ আঁকলাম, এই বর্গের কর্ণ কয়টা হবে? বর্গের কর্ণ তো দুইটাই, এই একটা এই দুইটা। এই যে দুইটা কর্ণের মধ্যে এই কর্ণগামী, এই দিকে আমার এইটা, এখানে যে ভুক্তিগুলো থাকবে A11, এই ভুক্তিটি এখানে থাকবে।
অর্থাৎ আমি এই জন্য বলছি মুখ্য কর্ণ হচ্ছে A11 ভুক্তিগামী কর্ণই হচ্ছে মুখ্য কর্ণ, অর্থাৎ এইগামী কর্ণ। অর্থাৎ এখানে A11 দিয়ে যে কর্ণটি গমন করছে সেটি হচ্ছে মুখ্য কর্ণ। আচ্ছা, ওকে। এবার কর্ণ ম্যাট্রিক্স কাকে বলে? কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের ওই মুখ্য কর্ণের উপাদানগুলো কখনো শূন্য হবে না। মুখ্য কর্ণের উপাদানগুলোর যে কোনো মান থাকবে, কিন্তু মুখ্য কর্ণের উপাদান ছাড়া বাকি ভুক্তিগুলো শূন্য থাকবে। বাকি যে ভুক্তিগুলো সবগুলো শূন্য। তাহলে সেই ক্ষেত্রে আমরা এটাকে কর্ণ ম্যাট্রিক্স বলব। এরপর এই কর্ণ ম্যাট্রিক্সও কিন্তু একটা বর্গ ম্যাট্রিক্স কিন্তু, অর্থাৎ এই জন্য সংজ্ঞাটা এরকম করে বলা যায় যে বর্গ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো অশূন্য এবং বাকি উপাদানগুলো শূন্য থাকে তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলে থাকি। আবার উল্টো দিকে আবার বলা যায় স্কলার ম্যাট্রিক্স কাকে বলে? স্কলার ম্যাট্রিক্স হচ্ছে যে কর্ণ ম্যাট্রিক্সের এই স্কলার ম্যাট্রিক্সটিও একটি বর্গ ম্যাট্রিক্স, অর্থাৎ আমরা এইগুলো সবগুলোকেই কিন্তু বর্গ ম্যাট্রিক্স বলতে পারি। এই ক্ষেত্রে যে কর্ণ ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো একবারে সেম মান গ্রহণ করবে, অর্থাৎ এইটা 8 হলে এটাও 8, এটাও 8, এটা 2 হলে এটাও 2, এটাও 2, এটা 5 হলে এটাও 5, এটাও 5, সব কটি যদি সেম হয় তাহলে সেটাকে আমরা স্কলার ম্যাট্রিক্স বলব। এবার অভেদ বা ইউনিট ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, এই ক্ষেত্রে আমি IN ইকুয়াল টু এভাবে প্রকাশ করছি N ক্রস N। যদি N ক্রস N আকারের ম্যাট্রিক্স হয়, অর্থাৎ যদি এটা 3, এটা যেমন দেখা যাচ্ছে 3টে সারি 3টে কলাম, তাহলে 3x3 আকারের বলা যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে I3 বলা যাবে। অর্থাৎ অভেদ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের উপাদানগুলো প্রত্যেকটি উপাদানই অর্থাৎ প্রত্যেকটি ভুক্তিই হচ্ছে এক, মুখ্য কর্ণের প্রত্যেকটি ভুক্তি এক এবং বাকি ভুক্তিগুলো শূন্য, তাকে আমরা অভেদ ম্যাট্রিক্স বলব। যেমন এখানে আমি I2 দিয়েছি, I2 মানে এটা 2x2 আকারের হবে, কিন্তু সেই ক্ষেত্রে মুখ্য কর্ণের ভুক্তিগুলো এক, বাকি ভুক্তি শূন্য। শুরু। এবার আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স করব। রূপান্তরিত ম্যাট্রিক্স বা ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি? সেটা হচ্ছে যে যদি আমরা কোনো একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে যদি কলাম আকারে লিখি, সারিগুলোকে যদি কলাম আকারে লিখি তাহলে অলরেডি কলামগুলোও সারি আকারে লেখা হয়ে যাবে। অর্থাৎ সারিকে কলামকে সারিতে প্রকাশ করলেই আমরা এটাকে রূপান্তরিত ম্যাট্রিক্স বলতে পারবো। এখানে যেমন সারি বরাবর ভুক্তিগুলো আছে 5, 6। পরে আমি এ ম্যাট্রিক্সের রূপান্তরিত ম্যাট্রিক্সকে এ সুপার সাবস্ক্রিপ্ট টি দ্বারা প্রকাশ করছি, উপরে প্রকাশ করছি। এটি দ্বারা প্রকাশ করে যেটা দিয়েছি যে 5, 6 হচ্ছে সারি বরাবর ছিল, এবার 5, 6কে কলাম বরাবর দিয়েছি। 2, 3কে সারি বরাবর ছিল, একে কলাম বরাবর দিয়েছি। তা যখন সারিগুলোকে কলাম আকারে লিখছি, উল্টো দিকে কিন্তু কলামগুলো সারি আকারে হয়ে গেছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা রূপান্তরিত ম্যাট্রিক্স বলে থাকি। শতটা এরকম করে দিয়েছি যে এ ম্যাট্রিক্স যদি I ডাবল সাবস্ক্রিপ্টের ক্ষেত্রে I যে হয়, তাহলে পরবর্তীতে এ ট্রান্সপোজ হবে এ জে আই, যেটা আগে আইটা পড়ে। এরপর দেখো প্রতিসম ম্যাট্রিক্স। প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কন্ডিশনটা থাকবে সেটা হচ্ছে, আমরা এখানে একটা তুলে ধরছি, এটা বইয়ে দেওয়া ছিল। সেটা হচ্ছে যে প্রতিসম ম্যাট্রিক্সের এ ম্যাট্রিক্সটাকে আমি যদি এভাবে প্রকাশ করি, পরবর্তীতে এদের যদি সারিগুলোকে আমি কলামে লিখতে যাই, এই যে 5, 2, 1 এই সারিতে আছে, এটাকে কলামে লিখতে গেলাম 5, 2, 1। এই সারিটা হচ্ছে 2, 6, -1, এটাকে লিখতে গেলাম কলামে 2, 6, -1। এই সারিটাকেও আমি যদি কলামে লিখতে যাই, দেখবো যে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের কোনো রকম পরিবর্তন হয় না। তাহলে যে ক্ষেত্রে কোনো একটি ম্যাট্রিক্স এবং ওই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্সে কোনো রকম পরিবর্তন হয় না, সেম হয়, এ ইকুয়াল টু এ ট্রান্সপোজ হয়, তাহলে সেই ক্ষেত্রে সেটাকে প্রতিসম ম্যাট্রিক্স বলা হবে। এরকম করে দিয়েছি। এর যদি প্রতিসম বলতে যাই তাহলে হচ্ছে বি ট্রান্সপোজ করতে গেলে সারিতে আছে 1, 3, এটাকে কলামে লিখলাম
এটা হচ্ছে 3 4, এটাকে কলামে রাখলাম, কিন্তু আমরা কোনো রকম পরিবর্তন আসলে দেখতেছি না। এখানেও কিন্তু বি আর বি ট্রান্সপোজ দুইটাই সেম হয়েছে। অতএব এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলব। ওকে, এরপর হচ্ছে বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বক্র প্রতিসম ম্যাট্রিক্সের শর্ত দিয়েছি যে এ ইকুয়াল টু মাইনাস এ ট্রান্সপোজ। এই ক্ষেত্রে দেখো এ ইকুয়াল টু আমি এরকম একটা ম্যাট্রিক্স তুলে ধরছি, তাহলে এর ট্রান্সপোজ যদি করতে যাই তাহলে হয়ে যায় 0 -6 6 0। এইটার ক্ষেত্রে কিন্তু আসলে সেম হইল না। সেম তখনই হইতো যদি এখানে আমি মাইনাস দিতাম, অর্থাৎ মাইনাস দিলে মাইনাস দ্বারা এদেরকে গুণ করতে হবে। অর্থাৎ মাইনাস দ্বারা যদি এবার আমি গুণ করতাম তাহলে উপাদানগুলো হয়তো 0 -6 6 0। এই মাইনাস সহ হলে এই উপাদান আর এই ম্যাট্রিক্সটি সেম হয়ে যায়, তাহলে এই ক্ষেত্রে এটাকে বক্র প্রতিসম বলা হবে। এরপর আছে সৃজনশীল প্রশ্নে, এরপর আমরা বেশিরভাগ দেখি সৃজনশীল প্রশ্নের ক নম্বরে যে কোশ্চেনটা থাকে যে শূন্যঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, অবেদঘাতী ম্যাট্রিক্স কাকে বলে, বা সমঘাতী ম্যাট্রিক্স কাকে বলে। তাই এই ক্ষেত্রে বা কোনো ম্যাট্রিক্সকে এরকম করে শূন্যঘাতী প্রমাণ করো বা অবেদঘাতী প্রমাণ করো বা সমঘাতী প্রমাণ করো, এরকম কোশ্চেন আসে। তাহলে সেই ক্ষেত্রে কোনো একটা ম্যাট্রিক্স যদি এম হয় তাহলে ওই এ ম্যাট্রিক্সটাকে যদি বর্গ করি, বর্গ করার পর যদি এর মানটা 0 আসে তাহলে বুঝবো যে সেটা শূন্যঘাতী। বা বর্গ না করে যদি আমি কিউব করতাম, অর্থাৎ এর যে কোনো সূচক আমি যদি বের করতাম, বের করে যদি 0 হইতো তাহলেও সেটাকে শূন্যঘাতী ম্যাট্রিক্স বলা হবে। এরপর অবেদঘাতীর ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে, ওই রকম ম্যাট্রিক্সটাকে এই ম্যাট্রিক্সটাকে যদি বর্গ করার পর ওর মানটা একটা অভেদ আসে, আই আসে, অথবা ওর মান যদি 1 আসে তাহলে সেই ক্ষেত্রে সেটাকে অবেদঘাতী ম্যাট্রিক্স বলা হবে। আর সমঘাতী ম্যাট্রিক্স হচ্ছে কোনো একটা ম্যাট্রিক্সের বর্গ করে আবার ঠিক সেম ওই ম্যাট্রিক্সটি যদি পাওয়া যায় তাহলে তাকে সমঘাতী ম্যাট্রিক্স বলে। ওকে গাইস, ভিডিওটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দাও।